আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি ডিজিটাল বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সলিউশন ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই অধ্যায়ের 6 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা আমাদের আজকের এই ক্লাসে সমাধান করব। দেখো ভাই, আমাদের প্রশ্নে কি বলেছে, জনাব আতাউর রহমান বেঙ্গল ইঞ্জিনিয়ারিং ফার্মের মালিক। 2015 সালের 31 মার্চ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং ফার্ম এর হিসাবের বই থেকে নিম্নোক্ত লেনদেনগুলো পাওয়া যায় আর কি। ওকে, কি বলা আছে ভাই? ব্যবসায় মূলধন আনায়ন 3 লক্ষ টাকা। তারপরে আমাদেরকে 2 নম্বরে বলেছে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 75,000 টাকা। ভাড়া প্রদান কত? ভাড়া প্রদান হচ্ছে আমার 750 টাকা। তারপরে বলেছে বৈদ্যুতিক খরচ যার মধ্যে নতুন কেবল, বৈদ্যুতিক খরচ যার মধ্যে কি আছে? বৈদ্যুতিক কেবল আছে কত? 6,000 টাকা। আচ্ছা, এরপরে বলেছে আনায়ন খরচ, আনায়ন ভাড়া হচ্ছে 5,000 টাকা, যার মধ্যে নতুন সিমেন্ট মিক্সচার আনায়নের ভাড়া অন্তর্ভুক্ত আছে 5,000 টাকা। তারপর হচ্ছে ডিলিং মেশিন ক্রয় বলা আছে 4,100 টাকা। ক নম্বর প্রশ্নটা দেখব। ক নম্বর প্রশ্নে বলেছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তি মানে কি ভাইয়া? মূলধন জাতীয় প্রাপ্তি মানে এমন কোনো একটা ক্ষেত্র বা এমন কোনো একটা জায়গা থেকে টাকাটা পাওয়া, যেই ক্ষেত্র বা জায়গা থেকে আমি বছরে অনেক বছর পর পর একবার টাকা পাই, অথবা দীর্ঘমেয়াদী কোনো একটা উৎস থেকে আমি টাকা পেয়েছি, তাই না? আমরা এরকম করে বলি অনেক সময় যে মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আমি নিয়ে আসতে পারি হচ্ছে মালিকের মূলধন, তারপরে হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়কৃত অর্থ, এবং আমরা এখানে নিয়ে আসি হচ্ছে স্থায়ী সম্পত্তির বিক্রয়কৃত অর্থ এবং দীর্ঘমেয়াদী দায়। এই জিনিসগুলো মূলত আমার মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে থাকে। তাহলে এই জিনিসগুলোর মধ্যে যদি আমরা খোঁজার চেষ্টা করি, তাহলে দেখো সবার প্রথমেই পাচ্ছি ব্যবসায় মূলধন আনায়ন 3 লক্ষ টাকা। তাহলে এটা কি আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি? এটা কি আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি, তাই না? এটা কি আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। ওকে, এরপরে কি বলেছে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় কত টাকা? পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হচ্ছে 75,000 টাকা। এই যে পুরাতন যন্ত্রপাতি আমি বিক্রয় করলাম, এই বিক্রির ফলেও কিন্তু আমি টাকা পেয়েছি, এই বিক্রয়ের ফলেও কিন্তু আমি টাকা পেয়েছি, তাই না? তার মানে কি এইটাও আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। দেখো এটা কেন মূলধন জাতীয় প্রাপ্তি হইল? সম্পত্তি কিন্তু আমি প্রতি মাসে মাসে বিক্রি করি না, সম্পত্তি কিন্তু আমি প্রতি বছরেও বিক্রি করি না, সম্পত্তি আমি অনেক বছর পর পর বিক্রি করি। এই কারণে এই যে সম্পত্তির বিক্রয়কৃত টাকাটা, এটা আমার জন্য একটা দীর্ঘমেয়াদী প্রাপ্তি, বা এটা আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে এই যে মূলধন জাতীয় প্রাপ্তি, এই দুটার উত্তর কি হবে? 1 এবং 2 নাম্বার 3 লক্ষ এবং 75,000 টাকা যোগ করলে 3,75,000 টাকা। 3,75,000 টাকা। ওকে, খ নম্বর প্রশ্নটা আমরা দেখব। বলা আছে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত? বলেছে মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে স্থায়ী সম্পত্তিগুলা, মূলধন জাতীয় ব্যয় হচ্ছে স্থায়ী সম্পত্তিগুলা, আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আমার প্রতিষ্ঠানের রেগুলার যেই ব্যয় আছে ওই ব্যয়গুলা, তাই না? আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, এখানে যদি আমরা আসি ভাড়া প্রদান, এটা আমার প্রতিষ্ঠানের একটা রেগুলার একটা ব্যয়, তাহলে এটা আমার জন্য কি একটা মুনাফা জাতীয় ব্যয়, এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। এরপরে দেখো বৈদ্যুতিক খরচ কত? 8,700 টাকা, যার মধ্যে নতুন বৈদ্যুতিক কেবল মানে কি জানো? বৈদ্যুতিক তার। এখন তোমরাই আমাকে বলো, বৈদ্যুতিক তার এটা কি আমার 6 মাস পর পর নষ্ট হয়ে যায়, 5 মাস পর পর নষ্ট হয়ে যায়? বৈদ্যুতিক কেবল এটা কিন্তু বছরের পর বছর চলতে থাকে, তাই না? তার মানে
এই জায়গায় যে আমার 8,700 টাকা দেওয়া আছে, এই 8,700 টাকার মধ্যে খেয়াল করো ভাইয়া, এই 8,700 টাকা আমার যেখানে 8,700 টাকা আছে, এই 8,700 টাকার মধ্যে 6,000 টাকা নতুন বৈদ্যুতিক কেবল, এটা হচ্ছে আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। এটা হচ্ছে আমার জন্য কি একটা মূলধন জাতীয় ব্যয়। আর বাকি থাকে কত তাহলে ভাইয়া? 7,000 8,700 বিয়োগ 6,000, তাহলে থাকবে কত? আরে 8,700 বিয়োগ 6,000 থাকবে কত ভাইয়া? থাকবে হচ্ছে 2,700। এই 2,700 টাকা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। এটা কি আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? বৈদ্যুতিক খরচ এইটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু বৈদ্যুতিক কেবলের যেই খরচ ওইটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয়। ওইটা কি? ওইটা একটা মুনাফা জাতীয়, সরি, বৈদ্যুতিক কেবল ওইটা একটা মূলধন জাতীয় ব্যয়। বৈদ্যুতিক খরচ ওইটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু যতটুকু টাকা দিয়ে আমি বৈদ্যুতিক কেবল বা তার কিনছি ওইটুকু আমার জন্য মূলধন জাতীয় ব্যয়। কথা বুঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে দেখো আনায়ন ভাড়া 5,000 টাকা, যা 5,000 টাকা আছে নতুন মেশিন মিক্সচার আনায়ন, তাই না? এই জায়গায় একটা ঝামেলা আছে। দেখো 7,500 টাকা, 7,500 টাকার মধ্যে 5,000 টাকা আছে নতুন সিমেন্ট মিক্সচার আনায়নে। আমরা কি জানি? সম্পত্তির পরিবহন খরচকে সম্পত্তির দামের সাথে যোগ করতে হয়। কি করতে হয়? সম্পত্তির পরিবহন খরচকে সম্পত্তির দামের সাথে যোগ করতে হয়, তাই না? তাহলে ভাইয়া কত টাকা? এই 7,500 টাকার মধ্যে 5,000 টাকা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয়। 5,000 টাকা কি আমার জন্য মূলধন জাতীয়। আর বাকি থাকবে কত ভাইয়া? তাহলে বাকি থাকবে 2,500। এই বাকি থাকবে 2,500। এই 2,500 হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয়। এই বাকি 2,500 টাকা কি আমার জন্য মুনাফা জাতীয়, তাই না? তাহলে ভাইয়া আমি কি এই জায়গা থেকে আইডেন্টিফাই করতে পারলাম যে কোনটুকু আমার জন্য মুনাফা জাতীয়, কোনটুকু আমার জন্য মূলধন জাতীয়? আশা করি আমরা কিন্তু পারছি। এরপর দেখো ডিলিং মেশিন ক্রয়, এটা একটা সম্পদ, এটা আমার জন্য একটা মূলধন জাতীয়। এটা আমার জন্য কি একটা মূলধন জাতীয়। কথা কি আমি বুঝাইতে পারছি ভাইয়া? ভাই কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বললো। তাইলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কিন্তু এই জায়গা থেকে আইডেন্টিফাই করে ফেললাম কোনটা আমার জন্য মূলধন জাতীয়, কোনটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের গ নাম্বার প্রশ্নে। ঠিক ক নাম্বার 1 নাম্বার সৃজনশীলের মতো মালিকানা সত্ত্বের পরিমাণ বের করতে বলছে। আমরা এখানে মূলধনের পরিমাণ জানি, এই মূলধনের সাথে আয়গুলোকে যোগ করব। ভাইয়া এই মূলধনের সাথে আমি কি করব? এই মূলধনের সাথে আহারে চলে গেল, এই মূলধনের সাথে আমি কি করব? আয়গুলা যোগ করব, ব্যয় আর উত্তোলনগুলা বাদ দিয়ে দিব। এই যে দেখো মূলধন, আচ্ছা এটার মধ্যে আয় ছিল না, তাই না? হ্যাঁ, আয়ের পরিমাণ ছিল না, মূলধন জাতীয় আয় ছিল, মুনাফা জাতীয় আয় আমার ব্যবসায়ে ছিল না, তাই না? না থাকলে নাই। আমরা এই আমাদের অ্যাকচুয়াল সূত্র কি ছিল? অ্যাকচুয়াল সূত্র ছিল আমরা মূলধনের সাথে, এই অ্যাকচুয়াল সূত্র কি ছিল? অ্যাকচুয়াল সূত্র ছিল মূলধনের সাথে আমরা যোগ করব আয় সমূহ, বিয়োগ করব হচ্ছে আমরা ব্যয় সমূহ, বিয়োগ করব আমরা উত্তোলন সমূহ। এইটুকু যোগ বিয়োগ করলে আমার কি বেড়ে যাবে? বেড়ে যাবে হচ্ছে মালিকানা সত্ত্ব। বেড়ে যাবে কি? আমার মালিকানা সত্ত্ব, তাই না? তো আমরা বের করে ফেলছি। কত আসে? এই আমার প্রশ্নে আয় নাই, না থাকলে কি আমি চুরি করে নিয়ে আসব? আমার প্রশ্নে উত্তোলন নাই, না থাকলে কি আমি চুরি করে নিয়ে আসব? নাই, লিখি নাই, আমি এটা লিখি নাই, তাই না? তাহলে আমি এখানে কি করলাম ভাইয়া? এইখানে আমরা বাদ দিয়ে দিলাম, আমরা মূলধন থেকে ব্যয়ের পরিমাণ বাদ দিয়ে দিলাম, আমার মালিকানা সত্ত্বের পরিমাণ চলে আসলো, তাই না? তাহলে ভাই একটু খেয়াল করে দেখো, আমরা এই যে যতটুকু আলোচনা করলাম, যেইভাবে আলোচনা করলাম, আমরা এভাবেই পুরো বইতে আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমাদের কারো এই ইজি অ্যাকাউন্টিং বইটা কেনার পরে বাসায় আলাদা করে আর হিসাব বিজ্ঞানের জন্য হোম টিউটরের প্রয়োজন না পড়ে। তাহলে ভাইয়া তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।